সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। একতরফা নির্বাচন করে দেশকে গভীর সংকটে ফেলেছে আওয়ামী লীগ, দাবি বিএনপির। দুর্নীতি, দুঃশাসন, জবাবদিহির অভাবে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে বলে দাবি। অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বলে মন্তব্য। আওয়ামী লীগ বলছে দেশে গণতন্ত্র আছে বলেই অদৃশ্য শক্তির ট্রমায় প্রলাপ বকছে বিএনপি। আওয়ামী লীগ জনগণের শক্তিতে ভর করে ক্ষমতায় এসেছে বলেও দাবি। ডোনাল্ড লুর সফর নিয়ে বিএনপির উদ্ভট চিন্তা রয়েছে বলে বলছেন আওয়ামী লীগ নেতারা। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় রাজনৈতিক চিন্তার দূরত্ব। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রাশেক রহমান, আওয়ামী লীগ নেতা, আছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক, এবং জাকারিয়া কাজল, সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন। এর জন্য টেলিভিশনের পর্দাতে নম্বরে ফোন করতে হবে, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। বাঁধ ভাঙা উল্লাসে মাতোয়ারা শিক্ষার্থীরা। এসএসসি পরীক্ষায় পাশের হারে এগিয়ে মেয়েরা। যশোরে সর্বোচ্চ 92 ভাগ। ছেলেরা কেন পিছিয়ে, খোঁজ নিতে বললেন প্রধানমন্ত্রী। দেশকে সংকটে ফেলেছে আওয়ামী লীগ, অভিযোগ মির্জা ফখরুলের। গণতন্ত্র আছে বলেই অদৃশ্য শক্তির ট্রমায় প্রলাপ বকছে দলটি, জবাব ওবায়দুল কাদেরের। গাজীপুরে তাজউদ্দিন মেডিকেলের লিফটে ৪৫ মিনিট আটকা ১৬ জন। শ্বাস বন্ধ হয়ে নারী রোগীর মৃত্যু। 999-এ ফোনে বাকিদের রক্ষা। তদন্তের নামে দায় এড়াতে ব্যস্ত কর্তৃপক্ষ। খেলাপিতে ডুবতে থাকা বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক এবার একীভূত হচ্ছে সোনালী ব্যাংকে। দীর্ঘমেয়াদী ঋণের বিষয়ে কঠোর ব্যবস্থার ঘোষণা চেয়ারম্যানের। এবং মার্কিন নিষেধাজ্ঞা বাস্তবায়নের সাবেক পরিচালক হচ্ছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল। কর্মরত চীনে খুব একটা পরিবর্তন আসবে না পররাষ্ট্র নীতিতে। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছে আলোচনার শিরোনাম রাজনৈতিক চিন্তার দূরত্ব। রাজনৈতিক চিন্তার দূরত্ব দুদলের মধ্যে আছে, কিন্তু চিন্তার জায়গাগুলোতে কোন জায়গায় বেশি কথা বলছেন আমাদের দুটি প্রধান রাজনৈতিক দলের নেতারা গত বেশ কয়েকদিন ধরে এই বিষয় সহ অন্যান্য সমস্যা বিষয়ে আলোচনা করবো। সৌরভ ভাই, আপনাকে শুরু করে চিন্তার দূরত্বের কথাটা বলছি, আমার শিরোনামের আগে রেখেছি আমি রাজনৈতিক চিন্তার দূরত্ব। আপনি একটা বিষয় খেয়াল করেছেন নিশ্চয়ই সৌরভ ভাই, সেটি হচ্ছে যে গেল 7 জানুয়ারির নির্বাচনের পরপর বিএনপি ভারত বয়কট, ভারতীয় পণ্য বয়কটের একটা আন্দোলনের ডাক দিয়েছিল। এরপরে গেল ফেব্রুয়ারির পর, বিশেষ করে মার্চের শুরুর দিকটাতেও ছিল। এরপর থেকে মোটামুটি এই ব্যাপারে বিএনপি নেতাদের খুব বেশি কথা ছিল না। গেল শুক্রবার, গতকাল শনিবার বিএনপি পরপর দুটি সমাবেশ করেছে পল্টন কার্যালয়ের সামনে। এই শুক্রবারের আগের আরও 2-1 দিন আগেও আরেকটি করেছে, মানে আমি বলতে চাচ্ছি মোটামুটি 3টি মাঠের কর্মসূচি করেছে পল্টন কার্যালয়ের সামনে বিএনপি। এই সময়টাতে বিএনপি আবার এই ভারত বয়কট বা ভারতীয় পণ্য বর্জনের বিষয়গুলো সামনে এনেছে। এটার সঙ্গে আরেকটা বিষয়, এই সময়টাতেই ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ সফর করেছেন, একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে, আজকে বিএনপি মহাসচিব এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দুজনেই কথা বলেছেন। বিএনপি মহাসচিব আগে বলেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পরে বলেছেন। সেখানে ডোনাল্ড লুর সফর প্রসঙ্গটাও এসেছে। ওবায়দুল কাদের মনে করছেন যে বিএনপি ভাবছে ডোনাল্ড লু এসে তাদের জন্য একটা কিছু করবে, এটাকে তিনি উদ্ভট চিন্তা বলে মন্তব্য করেছেন। অন্যদিকে আবার এর আগে বিএনপি মহাসচিব এই ব্যাপারে কথা বলেছেন, ডোনাল্ড লুর সফরে অনেক কিছু বোঝা যাবে। তো সব কিছু মিলিয়ে আসলে চিন্তাটা কি, মানে কোন জায়গাতে হঠাৎ করে আবার মানে 1-1.5 মাসের ব্যবধানে ভারত ইস্যু সামনে এলো। আবার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী যখন সফর করবেন, স্বাভাবিক সেটিও তো রাজনৈতিক দলগুলো গুরুত্বের সঙ্গেই নেবে নিশ্চয়ই। ধন্যবাদ। আপনি যে আলোচনার শিরোনাম করেছেন তার সাথে তো বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে এখন চিন্তার শূন্য রাজনীতি চলছে। যদি চিন্তা যুক্ত রাজনীতি চলতো, চিন্তা কি? রাজনৈতিক চিন্তা হবে 72-এর সংবিধান, রাজনৈতিক চিন্তা হবে গণতন্ত্র, রাজনৈতিক চিন্তা হবে জাতীয়তাবাদ, যদিও সেটা নিয়ে দুই পক্ষের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য আছে। রাজনীতি চিন্তা হবে ধর্মনিরপেক্ষতা, রাজনীতি চিন্তা হবে সমাজতন্ত্র বা শোষণ মুক্তি। এটা হচ্ছে রাজনৈতিক চিন্তা। এটা আমাদের সংবিধান বলেছে, এইটা হচ্ছে বাংলাদেশের ভিত্তি। এখন সেই ভিত্তি থেকে আমরা কোথায় আছি সেটা যদি বিশ্লেষণ করেন, সেটা যদি একবার চিন্তা করেন, তাহলে বোঝা যাবে। এই যে প্রতিদিনই আওয়ামী লীগ ও বিএনপির নেতারা, মানে এখন এটা এক ধরনের হাস্যকর মানে বাকোয়াজিতে পরিণত হয়েছে। মানে মানুষকে এই কথা শুনে, এই কথা
শুনতে পারে, টেলিভিশনের সামনে থাকলে না শুনে উপায় নাই, পত্রিকায় পাঠ করলে তাদের বক্তব্য পড়তেই হয়, যদিও এখন প্রথম পাতার থেকে ভিতরে পাতায় চলে গেছে। মানে ধরেন একই কথা। এবং এমন এই যে ডোনাল্ডুর যে সফর, এটা নিয়ে দেখেন, প্রথম আওয়ামী লীগ বললেন যে বিএনপি উল্লসিত হয়েছে। বিএনপি বলল যে আমরা উল্লসিত হয়নি, আপনারা উল্লসিত হয়েছেন, আমরা আমাদের জনগণের। মানে এরকম মানে প্রতিদিনই একই কথা, মানে আজকে মানে এবং পাল্টাপাল্টি, মানে যার সাথে জনগণের জনসমস্যার জনগণের জনজীবনের কোনো সম্পর্ক নাই। আপনি চিন্তা করুন এই মুহূর্তে সংকটকে, সংকটের নিত্যপণ্যের দাম বৃদ্ধি। একটা বিরোধী দল যদি সংসদে নাই, কিন্তু বাইরে তো তারা আছে, বাইরে তো সমাবেশ করছে, সংবাদ সম্মেলন করছে, তারা এইসব বিষয়ে আনে না। তারা আছে কোন রাজনৈতিক বক্তব্য, দৃশ্যমান শক্তি না অদৃশ্যমান শক্তি, মূলত হচ্ছে কোথায় কি সংকট হচ্ছে, কোথায় কি এই সরকারের আমলে কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় চুরি হচ্ছে, কোথায় টাকা লুটপাট হচ্ছে, কোথায় পাচার হচ্ছে, সেটা বলবে বিরোধী দল। বিরোধী দল হচ্ছে রাজনৈতিক বক্তব্য নেই এবং অসার রাজনৈতিক বক্তব্য। আর আওয়ামী লীগ কিন্তু আমার মনে হয় যে যেহেতু ক্ষমতায়, দায়টা কিন্তু তার উপরই পড়বে। আজকে যে জনজীবনের সংকট হয়, আজকে যদি এই যে বেপরোয়া মানে রাস্তায় বেপরোয়া যে দুর্ঘটনা ঘটছে, আপনি নিত্যপণ্যের দামের কথা তো বললাম, তেলের সংকট যদি হয়, বিদ্যুৎ সংকট চলছে এখন। আওয়ামী লীগকে কোনো জনগণকে এরকম কোনো পথনকশা দিয়েছে যে এই বিদ্যুৎ সংকটটা আমরা কিভাবে সমাধান করব আগামী 5 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে? কিন্তু দেখি না। বা বিএনপি এই দাবি নিয়ে সামনে আসছে, তাহলে আমাদের রাজনৈতিক দল জনগণ, এত জনগণ বিমুখ হবে না কেন? জনগণ তো ভোটের বিমুখ না, জনগণ নয়াপল্টন এবং বঙ্গবন্ধু এভিনিউ দুই দিক থেকে বিমুখ হয়ে গেছে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। রাশেক ভাই, বিরোধী দলগুলো মানে আমাদের সৌরভ ভাইয়ের বিশ্লেষণে আসছে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলো জনগণের সংকটগুলোকে অ্যাড্রেস করছে না বা করতে পারছে না। সে জায়গাতে ধরুন পারছে কি পারছে না সেটা তো একটি বিষয়, আরেকটি বিষয় সৌরভ ভাই বলছিলেন যে সরকারের তো দায় আছে বা সরকার তো বিষয়গুলোকে অ্যাড্রেস করবে কিংবা গুরুত্বের সঙ্গে নিবে, সেটাও কি সরকার খুব বেশি করছে? এই প্রশ্নটা সৌরভ ভাই রাখছেন। আপনাকে ধন্যবাদ। আমি আজকে একটা জায়গা থেকে একটু কথা শুরু করি। চ্যানেল আমাকে আর কোনোদিন ডাকবে কিনা আমি জানি না। গত পরশুদিন, তাই না, বিমান বাহিনীর একটা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হল। স্কোয়াড্রন লিডার হাশিম জাওয়াদ মৃত্যুবরণ করেছে। আমরা তো একটা একদিনের জাতিতে রূপান্তরিত হয়েছি। আপনি বিমানটি বিধ্বস্ত হয়েছে ছবি দেখালেন, আমরা দেখলাম লক্ষ লক্ষ রিয়াকশন, ফেসবুক, ইউটিউব, টিকটক, টেলিভিশনও দেখানো হলো, শোক জানানো হলো, জানাজা হলো। বাংলাদেশ বিমান বাহিনীর একজন চৌকস কর্মকর্তা সমাহিত হয়েছেন সঠিক মর্যাদার মধ্য দিয়ে। কিন্তু এই প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলো কেন, এই প্রশ্নটা আজকে তার কেউ করছে না। একদিনের জাতির শেষ। আপনার একটা বিমানে ইজেকশন মেকানিজম থাকে। আমি মস্কোতে যুদ্ধ বিমান উড়িয়েছি 29 মিনিট 30 সেকেন্ড, এটা আমার সৌভাগ্য হয়েছিল কোনো একভাবে ব্যবস্থা করে। ওই বিমান উড়ানোর আগে ব্রিফিং এর একটা বিরাট বড় অংশই ছিল কিভাবে ইজেকশন করতে হবে। অর্থাৎ ইজেকশনে যদি ভুল হয়, শরীরের একটা অংশ প্লেনে থেকে যাবে, বাকিটা বাইরে চলে আসবে। অথবা ক্যানোপি যে খুলে যায় বা যে ইজেকশন সিটের যদি টাইমিং ঠিক না থাকে, তাহলে আপনি প্যারাশুট বের হওয়ার পরও মৃত্যুবরণ করতে পারেন। এখন যেখানে মেনটেন্যান্সের হাইয়েস্ট স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা, সেখানে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। এটা কাউকে দায়ী করার জন্য বলছি না, বলছি যে আমরা তো আমাদের মেধাবী সন্তানদেরকে যে রক্ষা করতে চাই সেটাও তো থাকতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তো বাংলাদেশের কোনো ক্ষেত্রে টাকা পয়সার কোনো অভাব রাখেন নাই, সব জায়গায় যা বিনিয়োগ করা হচ্ছে। তো সেই জায়গা থেকে বলছি যে এটা শুধু বিমান বাহিনী বলে না, আমাদের হচ্ছে যে একটা ঘটনা ঘটে, আমরা এটা নিয়ে খুব লাফালাফি করি, শোক প্রকাশ করি, দুইটা ভালো কথা বলি, পরের দিন আমরা ভুলে যাই। যে সৌরভ ভাই যে কথা বললেন, ওনার কথার উত্তর একটাই,
যে আপনার পত্রিকায় আপনি কি লিখছেন যে এটার তদন্ত প্রকাশিত হওয়া দরকার? আপনি আমি কি ধারাবাহিকভাবে একটা জায়গায় আছি? নাই, আমিও নাই, উনিও নাই। ইটস গন, ইটস নো লঙ্গার পার্ট অফ দ্য হেডলাইন। সো যখন আমরা খুব কমিটেড ভাবে যে কোনো একটা ঘটনাকে ধরে শুদ্ধ হওয়ার দিকে না আগাই, তখন আরো 100 জন আমাদেরকে অনুসরণ করে, এবং এটাই এখন এই দেশে চলছে। এটা রাজনীতি বলেন, ব্যবসা বলেন, সব জায়গায়। এবং যারা দুষ্টু লোক তারা জানে যে রুমেল সাহেব একদিন একটা প্রোগ্রাম করবে আমার নিয়ে, দ্বিতীয় দিন আর প্রোগ্রাম হবে না। আমি আপনার এখানে আসছি না, অনেক সময় অনেক দুর্নীতি নিয়ে কথা হয়েছে না, এরপরের দিন তো এই বিষয়ে ওই টপিক আর নাই ভাই। তো হাউ ডু ইউ এক্সপেক্ট যে ইউ আর গোইং টু ক্লেন্স দিস কান্ট্রি? হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট ইউ আর গোইং টু টোটালি ট্রান্সফর্ম দিস নেশন? ইট ডাজন্ট হ্যাপেন ইন ওয়ান ডে। ইটস নট ইজি প্রসেস। এটা তো একটা ট্রায়াল অ্যান্ড ট্রিবুলেশন, একটা রেভলিউশন, একটা চর্চা, একটা কর্ষণের মধ্য দিয়ে একটা জায়গায় পৌঁছাতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো একদিনে বাংলা স্বাধীন করে দেয় নাই, যুগের পর যুগ লাগছে। এখন আপনি যদি আমাকে বলেন যে ভাই এটার উত্তর দেন, আমি বলি আমি কেন ভাই আপনি আমার উপরে অন্যায়টা করতেছেন? রাজনীতি কি আমি একা রাশে প্রমাণ করি? সাংবাদিকতা কি সৌরভ ভাই বা কাজল ভাই একা করে? উনি কলম ধরছে, ঠিক করছে যে ভাই আমি মরার আগ পর্যন্ত এইটাই লিখবো। হঠাৎ করে যেই পুঁজিবাজি সমাজের আমি বলবো শিকার, তিনি কথার কথা বলছি, পত্রিকাতে বেতন দেওয়া লাগে, পুঁজি লাগে, এসে বললো না কলমটা একটু সরান। বলতেছে না যে লেখেন এটা সঠিক, বলতেছে আপনি অন্য বিষয়ে একটু লেখেন, আমার ব্যবসা করতে হবে, রাইট? টিভি চালানো তাই, আমি রাজনীতিবিদ, রাজনীতিক কর্মী, আমার জন্য ঘটনাটা তাই। আমি আপনার সাথে ছোট রিকোয়েস্ট করি আপনার অনুষ্ঠানের মাধ্যমে, একদম বিনীতভাবে, আমাদের ছেলে মেয়েদের ঠিকানা বাংলাদেশে হওয়া উচিত, এইভাবে কথাটা বলতে চাই। আজকে রাজনৈতিক যে রিথরিক হচ্ছে, সেই রিথরিকটা যদি সরিয়ে দেন, তাহলে ডোনাল্ড লু বাংলাদেশে আসতেছে, এটা তো সত্য। আমি যদি দেশ ভালো চালাই, ডোনাল্ড লু আসবে, চলে যাবে, এটা তো বাস্তবতা। আমি যদি দেশ ঠিকমতো ব্যবস্থাপনার মাঝে না রাখতে পারি, ভালো না চালাতে পারি, তাহলে ডোনাল্ড লু আসবে, চলে যাবে, কিন্তু কষ্ট আমাদের হবে। তার মানে দিনের শেষে কি, রাজনৈতিক বক্তব্য যাই দেন আর না দেন, দেশের যেই সমস্যাগুলো আছে, অর্থাৎ মন্ত্রণালয় নির্ভর যে সমস্যা, যথার্থই বলেছেন সৌরভ ভাই, সেই জায়গায় বিএনপির এখন উচিত এই শ্লোক নির্ভর বা স্লোগান নির্ভর রাজনীতি বাদ দিয়ে একেবারেই গঠনমূলক, ধরে ধরে প্রত্যেকটা সমস্যাকে তুলে ধরে আমাদেরকে রাজনীতি সহযোগিতা করা। এটা উচিত, কিন্তু বিএনপি সেটা যদি না করে তাহলে কি আপনারা কিছু করবেন? না, আমি বলছি না, সেটা বলছি না তো। হ্যাঁ, অফকোর্স আপনি ঠিক বলছেন, বিএনপি না করলে আমরা করবো না, এটা মানুষের চরিত্র। আপনি না করলে, আপনার যদি উপরে বস না থাকে, সুপারভাইজিং অথরিটি না থাকে, তাহলে তো আর কোনো কোম্পানিতে এমডি লাগতো না, কোথাও আপনার ডাইরেক্টর লাগতো না, কোথাও ম্যানেজার লাগতো না, কোথাও জিএম লাগতো না, কোথাও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লাগতো না। দ্যাটস এ স্ট্রাকচার। হ্যাঁ, আমি করব, আমারও তো বিবেক আছে, কিন্তু আমার বিবেকটা বেশি করবে যদি আমাকে বারবার মনে করিয়ে দেওয়ার জন্য, তাড়িত করার জন্য আরেকটি সত্তা থেকে থাকে। রাজনীতির সৌন্দর্যটা ওই জায়গায়। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি দেখেন অনেক লোক বিভিন্ন দুর্নীতির ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে কথা তোলে, এবং মানুষের মাঝে কিন্তু ভালো সাড়া পাওয়া যায়, তাই না? তা আমি যদি আজকে প্রশ্ন করি যে বিএনপির কোনো দায়িত্ববান নেতা আজ পর্যন্ত বাংলাদেশে নাগরিকের অধিকারের যে জায়গাগুলো চ্যুতি, যে জায়গায় সমস্যা, একটা অনিয়ম ধরতে পারেন বা দুর্নীতি বা যে কোনো কিছু, এরকম কোনো জিনিস নিয়ে তিনি নিজ দায়িত্বে গণভবনে গিয়ে, মানে মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনের গেটের সামনে গিয়ে তার এডিসি বা তার বিশেষ সহকারী কারো মাধ্যমে কি লিখিতভাবে বলার চেষ্টা করছেন যে এই সমস্যাটা আপনি একটু দেখেন, আমরা অনুরোধ করি? এটাও তো একটা রাজনীতি। করেন নাই। ওনারা কি করছেন? আপনি যেরকম চা খাচ্ছেন, সিঙ্গারা খাচ্ছেন, পল্টনে একটা অফিস আছে, এটার মধ্যে বৈশা আপনার ইলিয়াড ওডিসি, মানে হোমারের ভাষায় ওনারা বিবৃতি দিয়ে যাচ্ছে, আপনার বাল্মীকির ভাষায় ওনারা কি বলে ওনাদের সংবাদ সম্মেলন এবং বিবৃতিগুলো দিয়ে যাচ্ছে, এবং এখানে কিছু লোক আমরা এক্সপেক্ট করতেছি যে ওনারাও চেঞ্জ হবে এবং দেশের যে প্রবলেমগুলো আছে সেগুলো সব দূর হয়ে যাবে। ব্যাপারটা তো ওরকম না। ধন্যবাদ। কাজল ভাই, এখানে ধরুন সৌরভের কথা সূত্র ধরে আমি বলতে চাই, বা সৌরভ ভাই এখনকার প্রসঙ্গ এনে যেগুলো বললেন, বা নিত্য পণ্যের দাম বা অন্যান্য ইত্যাদি প্রসঙ্গ, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে এখন নয়, মানে বিএনপি বা আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলো কখনো কি খুব জোরালোভাবে এগুলোকে অ্যাড্রেস করে কোনো কর্মসূচি পালন করেছে? না, এটা যদি সহজ সহজ জবাব দেয়, ওভাবে জোরালোভাবে কিছু করা হয়নি।
রবের সঙ্গে আমি একমত যে এই ক্ষেত্রে যে আসলে মানুষ যেগুলি নিয়ে সাফার করছে, দেখেন আপনি যে রাজনীতির কথা বললেন, দুই দলের কথা বলেন, আমাদের প্রজন্ম পর্যন্ত হয়তো আমরা এগুলি একটু দেখি দেখি, এর পরের প্রজন্ম কিন্তু এগুলি নিয়ে বদারও করে না। এই যে রাজনৈতিক বিমুখতা, এটা কিন্তু খুব ভালো জিনিস না। কেন করেন? এটার জন্য কি আমি ওই প্রজন্মকে দায়ী করব, নাকি রাজনীতিবিদ বা রাজনৈতিক পরিস্থিতিটাকে দায়ী করব? কোনটাকে দায়ী করবেন? রাজনীতি বিমুখ একটা প্রজন্ম কিন্তু আমরা গড়ে তুলছি। আপনি দেখেন বিএনপি দুর্নীতির কথা বলে, যে দুর্নীতি হচ্ছে এই খাতে, দুর্নীতি হচ্ছে এই খাতে, দুর্নীতি খুব ফ্ল্যাটলি সবাই বলে যায়। আজ পর্যন্ত কি বিএনপি একটা দায়িত্বশীল দল যারা 3 বার ক্ষমতা ছিল, আমি কি আশা করতে পারি না তারা এটা নিয়ে একটা রিসার্চ করবে, খুব অনুপঙ্খভাবে বলবে যে এই সেক্টরে এই হয়েছে, এই সেক্টরে এই হয়েছে? সেরকম কোনো রিসার্চ ওয়ার্ক কি দেখেছেন আপনি বিএনপির পক্ষ থেকে? টিআইবির উপর আমরা কেন নির্ভর করবো? আমরা কেন বিএনপির মতো একটা দল কেন এই তথ্যগুলি দেবে না যে সাধারণ মানুষকে বা আমাকে, যে ব্যাংকিং খাতে এই হয়েছে, এই খাতে এই হয়েছে, নিত্যপণ্য খাতে এই হয়েছে, এই কারণে দাম বাড়ছে, এই কারণে গভর্নমেন্ট মানে কন্ট্রোল করতে পারছে না? ওরকম বিশ্লেষণ আমরা বলে যাব, হ্যাঁ সরকার দুর্নীতি করতেছে, এই হইতেছে, সেই হইতেছে, কিন্তু রুটে কিন্তু তার মানে কি বিএনপির মতো একটা দলও যারা একাধিকবার ক্ষমতা চল, তারা ওই গড্ডালিকা প্রবাহই ভাসছে, অথেন্টিক কিছুর দিকে যাচ্ছে না। বিএনপি যদি কিছু দেয় সেটাকে অথেন্টিক বলে কি বিশ্বাস করবে? না না, অথেন্টিক সেটা তো পরের বিষয়। আমাকে তো আগে বলতে হবে, তারপরে যদি ওটা অথেন্টিক না, গভর্নমেন্টকেও কিন্তু ওই একইভাবে জবাবটা দিতে হবে যে উনি যে বলছে এই ক্ষেত্রে 10 টাকা গেছে, এখানে 10 টাকা যায় না, এখানে 8 টাকা গেছে, 2 টাকাটা বাড়ানো হয়েছে। আপনি যখন অভিযোগ করবেন, অভিযোগের লেভেলটা যেরকম হবে, জবাবের লেভেলটা কিন্তু সেরকম হবে। আপনি ফ্ল্যাটলি বলতেছেন দুর্নীতি হচ্ছে, আর সরকার বলেছে না হয় নাই। আপনি যদি বলেন যে এই খাতে এত দুর্নীতি হচ্ছে, তখন কিন্তু সরকারকে বলতে হবে। সেই মেকানিজমটাকে বিএনপির হাতে আছে কাজল ভাই, সেটাই তো খাত থেকে কত টাকা, সেটাই তো আমি বলতে চাচ্ছি, যেটা বিএনপির একটা উইংই তো থাকা উচিত ছিল, রিসার্চ উইং টাইপের, তো সেটা তো নাই। কাজে রাজনীতিটা খালি ওই বক্তৃতার মধ্যেই আছে, রাজনীতিটা মাঠের মধ্যে আছে বলে মনে হয়। আপনি একটা জিনিস দেখেন বিএনপির দায়, এই যে আমাদের যে নির্বাচনগুলি হচ্ছে, একটা কমন অভিযোগ আছে না, ভোট কমে যাচ্ছে। এটা তো এটার দায়িত্বটা কার? এটার দায়িত্বটা তো সরকারের, যে ভোট হ্যাঁ একটা অভিযোগ আমরা বলতে পারি বিএনপি নির্বাচনে আসে না, তারা বর্জন করছে, মানুষের মধ্যে ভোটের আগ্রহ কমে যাচ্ছে। পুরোটা কি তাই? আমি একটা উদাহরণ দিই আপনাকে, এই যে উপজেলা নির্বাচন, বাংলাদেশের ইতিহাসে উপজেলা নির্বাচনে তো এত কম ভোট কখনো হয়নি, এটা রিয়ালিটি। আমরা বলে দিলাম কি আমাদের সিইসি বললেন যে ধান কাটতে চলে গেছে সব, এই জন্য ভোট দিতে আসেনি। মানে মানুষকে কিন্তু বোকা বানানো যায়। আমি আপনাকে একটা উপজেলার উদাহরণ দিই, আখাউড়া একটা উপজেলা আছে যেখানে আমার ওখানে ব্রাউনবাড়ি, ওখানে ইলেকশন হবে 21 তারিখে। ওখানে আওয়ামী লীগের 2জন ক্যান্ডিডেট। কেন বলছি কথাটা বলি, একজন হচ্ছে, দুজনই, একজন সিটিং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ জয়েন্ট সেক্রেটারি, তিনি ঘোড়া প্রতীকে লড়ছেন। আরেকজন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক, উনি আনারস প্রতীকে লড়ছেন। এখন ওই এলাকার যিনি মেয়র, তার তো দলীয় নির্দেশ অনুযায়ী দলের কোনো প্রার্থীর পক্ষে যাওয়ার কথা না, তিনি সরাসরি ওই আনারস প্রতীকের পক্ষে অন্য প্রতীকের যিনি প্রার্থী আছেন ঘোড়া প্রতীকের, তার বিরুদ্ধে যাতা বলে বেড়াচ্ছেন, এবং তিনি বলছেন নৌকায় আনারস, নৌকায় ভোট না দিলে দেখে নেব। এটার জন্য কিন্তু এটা হলো একটা দিক। আবার এটা অন্য দিকটা হচ্ছে, প্রশাসন যদি ঠিক থাকে তাহলে কিন্তু অনেক কিছু কন্ট্রোল করা যায়। এই জন্য বললাম, ব্রাহ্মণবাড়িয়ার রিটার্নিং অফিসার কিন্তু এই মেয়রকে কি সাম খলিফা কি কাজল, তাকে কিন্তু ডেকেছে, শোকজ করেছে আচরণবিধির ভঙ্গে। কেন এই কথাটা আমি তুললাম, এটা কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের একটা দায়িত্ব ছিল। এটা আওয়ামী লীগ, এর ফলে কি হচ্ছে জানেন, একটা এলাকায় তো সবাই আওয়ামী লীগের নেতাকর্মী না, সাধারণ মানুষ আছে, আওয়ামী লীগের শুভানুধ্যায়ী আছে, তারা কিন্তু এখন তারা এখন ভোট দিতে যাবে না, ভাই গিয়ে কোন ভেজালে পড়ি। ভোটের হার কমার পেছনে কিন্তু এই জিনিসটা একটা মেজর ফ্যাক্টর, যে মেয়র হুমকি দিচ্ছে আনারসে ভোট না দিলে দেখে নেবে, বাবা আমি কেন সাত করে, একে তো বিএনপি নাই, এটা একটা এফেক্ট আছে। প্লাস আওয়ামী লীগের মধ্যে এই যে একটা কলহর মতো অবস্থা, এতে করে কিন্তু আমি নিরুৎসাহিত হচ্ছি। যেটা আমি 7ই জানুয়ারি নির্বাচন আগে বলেছিলাম, যে প্যান্ডোরা বক্স ওপেন করলো, আওয়ামী লীগকে সামাল দেওয়াটা কঠিন। এখনও কিন্তু সব আছে, মাত্র একটা স্টেপ গেছে, উপজেলায় নির্বাচনে আরও কয়েকটা ধাপ আছে। এখনও কেন আওয়ামী লীগ তাদের বেল টাইটেন করছেন এবং এই বিষয়গুলি সামাল দিতে বা পদক্ষেপ নিচ্ছেন, এটা আমার কাছে প্রশ্ন। আমি আখাউড়াটা একটা খলিফা, আনারস এবং আরেকজন ঘোড়া, এটা আমি বললাম জানি বলে, এরকম তো আরও অনেক আছে, তাই না? কাজেই বিরোধী দলের ক্ষেত্রে যেমন আছে, মানে ওই যে লিপ সার্ভিস দেওয়া, এই হয়েছে সেই হয়েছে, এই করেঙ্গা তেন করেঙ্গা, সরকারি দলেরও কিন্তু
মানে কিছু কিছু ক্ষেত্রে একটা উদাসীনতা আমরা দেখতে পাই, যেটা আলটিমেটলি আমাদের রাজনীতিকে ক্ষতি করছে, নির্বাচনকে ক্ষতি করছে, তাই না? জি, আপনাকে অনেক ধন্যবাদ। সৌরভ ভাই, আপনি যে জায়গাগুলোতে বলছিলেন বা আমরা মোটামুটি সবাই যে কথাগুলো বলছিলাম, কিন্তু বিএনপির এই প্রসঙ্গগুলোতে কেন অ্যাড্রেস করছে না? তো বিএনপির ভাষায় একটি জনগণের সরকার কায়েম হলে এই ধরনের সমস্যাগুলোর সমাধান হবে, বা বিএনপির ভাষায় আমি বলছি। আর সেই জনগণের সরকার কায়েম করার জন্য নির্বাচনী ব্যবস্থার সংস্কার প্রয়োজন। নির্বাচনী ব্যবস্থাটা কি, সংস্কার কোনটা? সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তো বিএনপি মনে করে এটি যদি হয় তাহলে ওই সমস্যাগুলোর সমাধান হবে। সেই জন্যই ওই একটি জায়গাতেই তারা গত 15 বছর ধরে গুরুত্ব দিয়ে আসছে, তাদের এই যুক্তি। না, যদি বলেন যে 15 বছর ধরে এই যুক্তি দিয়ে আসছে, তা কিন্তু সঠিক নয়। তারা 2018-তে নির্বাচনে গিয়েছিল ওই দলীয় সরকারের অধীনেই। আর বিষয়টি হচ্ছে যে এই যে বিএনপিকে বললাম, এখন বিএনপির কথা বললাম তো, যে বিএনপি এইসব একসময় কিন্তু কাজল ভাই নেটসে মনে আছে 91 এবং 96-এর যে পার্লামেন্ট হয়েছিল, সেই পার্লামেন্টে প্রায় ছায়া সরকারের মতো একটা ব্যবস্থা ছিল, যে ধরেন স্থানীয় সরকার মন্ত্রী তার মন্ত্রণালয়ের কোনো বিষয় হলে বিএনপির কোন নেতা বা আওয়ামী লীগ, বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের কোন নেতা বক্তব্য দেবেন, এটা কিন্তু মোটামুটি ঠিক করা ছিল। হ্যাঁ, এবং সেটা দিয়েছেও অনেক ব্যাপারে। মওদুদ আহমদ যেমন দিয়েছেন, তোফায়েল আহমদ দিয়েছেন, এবং আরও অনেক, সুরঞ্জিত সেনগুপ্ত। আমরা এটা ছিল গণতন্ত্র চর্চা। সেই চর্চাটা থেকে আমরা দূরে সরে গেছি। আমরা বিএনপির উপর বললাম যে বিএনপি বলছে না। বিএনপির প্রধান বলা, যদি ধরে নিলাম যে জনগণ বিএনপিকে বিরোধী দলে রাখছে, আওয়ামী লীগের ক্ষমতায়, বিরোধী দল হিসেবে তাদের দায়িত্ব পালন করা, তাহলে প্রথম দায়িত্ব পালন করার কথা তো সংসদে। আমরা এমন গণতন্ত্র করলাম যে এক দল ছাড়া কেউ সংসদে থাকবে না। তাহলে চিন্তা করুন। আরেকটি যেটা কাজল ভাই বললেন, যে আমরা নির্বাচনটাকে কোথায় নিয়ে যাচ্ছি। আর নির্বাচন না থাকলে, সুষ্ঠু নির্বাচন না থাকলে গণতন্ত্র চিন্তা করা যায় না। আমাদের মতো দেশে সুষ্ঠু নির্বাচন হওয়ার পরেও গণতন্ত্র নানাভাবে প্রশ্নবিদ্ধ, নানাভাবে বাধাগ্রস্ত। কিন্তু নির্বাচনটাই যদি না হয়, তাহলে যে অবস্থা হয়, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান যে কথাটি বলছেন, তিনি পুরো বলেনও নয়, যেটুক বলেছেন সেটাও কিন্তু যথেষ্ট যে আত্মজিজ্ঞাসার জন্যে, যে এই যে একটি দুর্ঘটনা ঘটলো, এই দুর্ঘটনা পত্রিকা চাক বা টেলিভিশন চাক, সরকারের নিজস্ব তো মেকানিজম আছে, সেখানে তদন্ত কমিটিটা যাতে একেবারেই লোক দেখানো না হয়, যাতে তদন্ত কমিটি তো সবসময় হয়ে থাকে, কিন্তু যাতে সত্য বেরিয়ে আসে। এই যে ব্যাংকে এত কেলেঙ্কারি হলো, একটাই দেখলাম যে হলমার্ক কেলেঙ্কারির বিচার হলো, আরগুলো বিচার হলো না কেন? এখন এটা আমরা বলতে পারি, বিএনপি কী করতে পারে? বিএনপি সমাবেশ করে বলতে পারতো, স্মারকলিপি দিতে পারতো, বাংলাদেশ ব্যাংক ঘেরাও করতে পারতো, কিন্তু সরকারের দায়িত্বটা, সরকার সেই দায়িত্বটা কত পালন করেছে? আমরা তো সংসদ থেকে এটাও শুনি যে ঋণ খেলাপি সংস্কৃতি শুরু হয়েছে জিয়াউর রহমানের সময়, এটা বেড়েছে এরশাদ ও জিয়ার সময়, এরশাদ ও খালেদা জিয়ার সময়। এই যে খালেদা জিয়ার সময় যে বাড়লো, সেখানে থেমে গেছে, সেখান থেকে কমেছে, না আরও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে? এই প্রশ্নটি কিন্তু মানুষ করবে সরকারকে। জি, ধন্যবাদ। হ্যাঁ, বিএনপির হাতে কি মেকানিজম আছে রাশেক ভাই? আপনি বলছিলেন যে বিএনপির হাতে মেকানিজম আছে। প্রথম হলো তদন্ত তো হবে, আমি তদন্ত নিয়ে খুব একটা সন্দেহ পোষণ করি না। আমি বলতে চাচ্ছি যে আমরা সিভিল সোসাইটি, আমরা কি জানতে চাই কিনা? আমি জানতে চাই না। এবং আমি এভাবে বলতে চাই, আমি তো অনেক জায়গায় বলেছি, আজকে বলতে চাই যে 1975 সালে 15 আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দিয়ে নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে ইনডেমনিটি বিলকে বাতিল করেছেন এবং বঙ্গবন্ধুর বিচারটাকে নিশ্চিত করেছেন। তাহলে খুনিদের বিচার নিশ্চিত করেছেন। হ্যাঁ, তাহলে আমি এখন বলি, এই মেজর জেনারেল জিয়াউর রহমানের যে হত্যাকাণ্ড, সেটার বিচার কেউ চায় না কেন? কেউ জানতে চায় না কেন? দ্যাটস মাই হোল পয়েন্ট, যে আমাদের সোসাইটি ডিভাইডেড এমন ভাবে যে আমার যেখানে মনে হবে যে চাইলে আমার কোনো লাভ হইতে পারে, সেখানে আমি চাবো, আর যেখানে আমার লাভ নাই সেখানে আমি জানতেও চাই না, দেখতেও চাই না, শুনতেও চাই না। এবং সৌরভ ভাই একটা জায়গা বাদ দিয়ে গেছেন, অনেক শীর্ষ দুর্নীতিবাজদের নাম বিএনপি বলে না। কেন বলে না জানেন? হ্যাঁ, সেটা নাম তুলেই না, কারণ আমার মনে হয় ওখান থেকে কিছু আনে, হয়তো তারা নিজেরা না আনুক,
অন্য কেউ দূরে থেকে নিতে পারে, আনতে আচ্ছা পারে। আচ্ছা সুতরাং এই যদি অবস্থা আচ্ছা হয়, বিএনপি নেওয়ার জন্য বলে না, সোহরাব ভাই- রাশেদ ভাই একটু একটু আমি যোগ করছি, আপনার বলার সুবিধা হবে। বিএনপি এই শীর্ষ ঋণ খেলাপিদের কাছ থেকে সুবিধা পায় বলে নেয় না, আর সরকার কেন ব্যবস্থা নেয় না? না, আমি আসছি তো। আপনি শোনেন। প্রথম কথা হচ্ছে সোহরাব ভাই আমার এই জিনিসগুলো যেগুলো আমরা আলোচনা করছি এতে অনেক বেশি জানেন, কারণ উনি একটা অনেক বড় পত্রিকার একজন বড় সাংবাদিক। আমি তো অনেক ইয়েতে আছি। আমার জায়গাটা খুব সহজ। যখন দের ইজ এ পয়েন্ট অফ কনভিনিয়েন্স, তখন সরকার বিরোধী দল ওগুলা এভাবে বলে লাভ নাই। এটা তার সংস্কৃতি তৈরি হয়ে যাচ্ছে। আপনাকে একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে সরকার অনেক ছোট একটা সরকার ব্যবস্থা নিতে পারবে, কিন্তু আপনি বসে আছেন যে সরকার ব্যবস্থা নিতে গিয়ে এমন একটা পরিস্থিতি হবে, সেটার সুযোগ আপনি নেবেন। যার ধরুন আপনি দেখেন বাংলাদেশে হকার আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, যানবাহনের যে দুর্ঘটনা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না, কারণ দুটি সাইডেই একটা হেজিমনি নির্ভর একটি বাস্তবতা অ্যান্টোনিও গ্রামসির মধ্যে রয়ে গেছে। অর্থাৎ আমি বলতে চাই হকার্স দল, হকার্স লীগ, যেখানে যাবেন দল লীগ সব পেশা। তো সেখানে ভাই আপনি বুঝতেছেন কেন হচ্ছে না। রাশেদ রহমানের উত্তর দিতে পারবে না তো, রাশেদ রহমানের জন্মের আগের থেকে সমস্যা, তখন আপনি ছিলেন তরুণ, কিন্তু এখন দল নাই, আপনারা তখন অস্ত্র ধরেন নাই, এখন আর দল নাই, আপনারা প্রতিবাদ করেন নাই, আপনারা বাদ সাধেন নাই। এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে রাশেদ রহমানদের জন্য এগুলোকে সঠিক করা খুব দুষ্কর ব্যাপার। কিন্তু অন্তর্নিহিত কারণ হচ্ছে রাতের অন্ধকারে দুই পক্ষ এক হয়ে যায় ভাই, আর দিনের আলোয় দুজন দিকে চিল্লাচিল্লি করতে। জি, ধন্যবাদ আপনাকে। কাজল ভাই, তো তারপরেও তো নিশ্চয়ই আশার আলো আছে কোথাও। আপনি আশার আলো কি বলছেন? আমি খালি একটা কথা বলি, 15 বছর বর্জন আমরা বলি, যেটা সৌরভ ভাই বলেন যে না 18তে নির্বাচনে গিয়েছিল বিএনপি, এটা কিন্তু একটা $1 মিলিয়ন কোশ্চেন। বিএনপিকে আসলে 18 নির্বাচনে গিয়েছিল নাকি নির্বাচনকে প্রশ্নবদ্ধ করতে গিয়েছিল? কারণ বিএনপির মতো একটা দল যারা ক্ষমতায় ছিল একাধিকবার, তাদের কেন ডক্টর কামালের মতো লোকের নেতৃত্বে মানে উনার নেতৃত্বে যেতে হবে? যেটা নিয়ে বিএনপিরই খন্দকার মোশাররফ স্যার তো বলছি, ইমাম নির্বাচনে আমাদের ভুল ছিল। তো মানুষের কিছু কিছু ভুল কিন্তু থাকে ইচ্ছাকৃত ভুল, মানে ওই ভুলের কারণে যাতে আমাকে দায়ী করা না যায়। কাজে এটা কিন্তু ইটস $1 মিলিয়ন কোশ্চেন যে 18তে কি বিএনপি নির্বাচনে গিয়েছিল নাকি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে গিয়েছিল। আমি একটা কথা অনেকবার বলেছি, সেই কথাটা আবারও বলি। আপনি যেটা বলেন যে সামনে কোনো আশার আলো আছে কি, মানে টানেলের শেষে লাইট দেখা যায় কিনা, এই বিএনপি দিয়ে আমি টানেলের শেষে কোনো লাইট দেখি না। আমি একটা কথা হয়তো এটা বারবার বলতে হয়তো আমার নিজের কাছে ক্লিশে লাগে, যতদিন পর্যন্ত তারেক রহমান বিএনপির নেতৃত্বে থাকবে এই দলের কোনো ভবিষ্যৎ নেই। এটা আমি বিশ্বাস করি বা আমি মনে করি আওয়ামী লীগের জন্য একটা আশীর্বাদ হলো তারেক রহমান বিএনপির নেতৃত্বে থাকা। একটা উদাহরণ দিই আমি, মানে যেটা আমার আপনি দূরে বসে নেতৃত্ব দিচ্ছেন। এখন অনেকে বলে যে খোমেনি এরকম দেশের বাইরেতে দিছে ইত্যাদি ইত্যাদি উদাহরণ দেয়। এখানে কি হচ্ছে, তারেক রহমানকে আমি যখন ফোন করি, লিডার যা করছে আমি সব করে ফেলছি, উনি যখন ফোন করে উনিই সব করে ফেলছে, রাশেদ যখন ফোন করে, কাজে এই ক্লিয়ার পিকচারটা কিন্তু তিনজনের তো কারো ফোন করার কথা না ভাই, আমি উদাহরণ দিচ্ছি। আপনি যদি বিএনপি এমনকি রোমেলো না আপনি তো বিএনপির এক নেতার মতো এরকম উদাহরণ দিয়ে বলবেন না আমি করি না, এটা আপনি তো ওই নেতার মতো নামটা বলে আমি আর বিব্রত করতে চাই না। কথা হচ্ছে ওনার দলের যেই লেভেল থেকে ওনাকে ফোন দেয় এক একটা ইনফরমেশন পায়, তো কাজে ওনার প্রজ্ঞা মতো উনি যা করেন। আপনি একটা কথা জবাব, আমি শেষ করে এক লাইনে, 18 নির্বাচনে 8 জন এমপি হলেন, মির্জা ফখরুলকে যেতে দিলেন না। আবার ওই মির্জা ফখরুলের জায়গায় উপনির্বাচনে বিএনপির যিনি নির্বাচিত তিনি কিন্তু আবার সংসদে গেলেন। তার মানে কি? তার মানে বিএনপির শীর্ষ নেতৃত্ব চায় না যে মির্জা ফখরুল যাক, তার মনে হয় তো মির্জা ফখরুল তার চেয়ে পপুলার হয়ে যাবে। এছাড়া তো কোনো যুক্তি আমি দেখি না। এছাড়া মির্জা ফখরুল সাহেবকে পার্লামেন্টে যেতে না দেওয়ার কোনো তো যুক্তি আমি দেখি না। কাজেই যিনি নেতৃত্বে থেকে এই রকম মানসিকতা পোষণ করেন যে আমার থেকে ফোকাস কেউ না হয়ে যায়, সেই দল এবং সেই নেতৃত্ব নিয়ে আমি চিন্তা করি না। এবং এই ক্ষতিটা কিন্তু দেশের, এই ক্ষতিটা রাজনীতির, এই ক্ষতিটাই এমনকি সরকারি দলেরও। একটা ভাইব্রেন্ট বিরোধী দল কিন্তু সরকারের জন্য উপযোগী। কিন্তু আমরা এমনই দুর্ভাগ্য এক জাতি, একটা দল যারা 3 বার ক্ষমতায় ছিল, একটা বিশাল সমর্থন আছে, একজন নেতার কারণে এই দলটা আস্তে আস্তে ক্রমবিলীয়মান বলেই আমার কাছে মনে হচ্ছে তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে। 30 সেকেন্ড সৌরভ ভাই। না, কাজল ভাই যে বললেন যে বিএনপি ভুল নেতৃত্বের কারণে, অদক্ষ নেতৃত্বের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হলে সারা দেশের তো মানে দেশের উপর তার অভিঘাত পড়বে না, কিন্তু পড়বে না, আমি বলছি পড়বে না, পড়ার কথা না ওভাবে। কিন্তু যদি সরকারি দল বিরোধী দল মিলে অদক্ষতার
অদক্ষ, অদূরদর্শী এবং এক ধরনের রাজনৈতিক প্রজ্ঞার ঘাটতি নিয়ে আমাদের চলতে হয়, তাহলে তাহলে সবার জনগণকে ক্ষতি, জি। জনগণকে রাশেদ সেই রাশেদ দায় না, না, ভোগ করতেই হবে। শোনেন, আমি বিএনপি নিয়ে চিন্তা করতে চাই না। আমি মনে করি আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আছে, আমাদের উচিত এখন আরো ভালো করে দেশ ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়া। জি, তিনজনকে অনেক ধন্যবাদ তোমাকে সময় দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদককে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।